আজ আমরা স্টুডিওতে পেয়েছি উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত মহাশয়কে, সেই সঙ্গে জেলা ভাগের প্রথম প্রাণ পুরুষ তপন কুমার চৌধুরী মহাশয়কে। আমরা এখন যে জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা আজকের স্টুডিওতে সমবেত হয়েছি তা হলো এইমস হাসপাতাল রায়গঞ্জে হবে কি না। এই ব্যাপারে আমি প্রথমেই চলে যাব মোহিত সেনগুপ্ত মহাশয়ের কাছে। তিনি শত প্রলোভনেও কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেননি, অথচ সেই মানুষটা কি বলবেন এইমস হাসপাতাল তৈরি নিয়ে যে একটা হাওয়া উঠেছে। কারণ সদ্য যোগ মুখ্যমন্ত্রীর পদে বসা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন উত্তরবঙ্গে এইমস হাসপাতাল হবে, সেই বিষয়ে তিনি বিধায়ক সাংসদদের ওপিনিয়ন নেবেন, তারপরে দিল্লিতে তার প্রস্তাব পাঠাবেন। কি বলবেন? ধন্যবাদ। আমরা একটা জ্বলন্ত ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনা বসছি। এইমস আমরা রায়গঞ্জে চাই। এই এইমসটা কবে আন্দোলন শুরু হয়েছিল, কবে ক্যাবিনেটে পাস হয়েছিল, সব আলোচ্য বিষয়, এবং কেমন করে চলে রায়গঞ্জ চলে কল্যাণীতে সেটাও আলোচ্য বিষয়। আমাদের তখন তৎকালীন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি ছিলেন। সেটা আমাদের বলতেন যে রায়গঞ্জের মানুষকে, একটা উত্তর দিনাজপুর জেলার মানুষকে একটা ভালো জিনিস করে দেখাবো। আর কী জিনিস সেটা বলে, না প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাথে কথা হয়েছে, এইমস ধাসে হাসপাতাল রায়গঞ্জে আমাকে দেবে এবং সে মতন জায়গা খুঁজতে বলছে। আলো অতি উত্তম প্রস্তাব, দেয় খুব ভালো, না আমি এটা করেই ছাড়ব। এবং তার কথা মতোই সে প্রস্তাব আসলো, সেই মোতাবেকে জমি দেখভাল করা শুরু করলো জেলা প্রশাসন থেকে আমাকে সবাই। এবং ফেব্রুয়ারি মাসের 5 তারিখে 2009 সালে এইমস ধাসের হাসপাতালের জন্যে পানিশালা, রায়গঞ্জের পানিশালা শীতগ্রামে 822 কোটি টাকা স্যাংশন হলো, ক্যাবিনেটে পাস হয়ে গেল। সেই মিটিংয়ে পৌরোহিত্য করলেন তখনকার দিনে সম্মানীয় অর্থমন্ত্রী মাননীয় প্রয়াত প্রণব মুখার্জি মহাশয়। কেননা মনমোহন সিং তখন হাসপাতাল ছিলেন, স্টেইং বসেছিলেন, পক্ষে বসতে পারেননি। এবং আমরা মনে আছে সেই পাস হয়ে যাওয়ার পর রায়গঞ্জের সব ধরনের মানুষ নিয়ে আমরা মিছিল করলাম, একটা আবেগ ছিল হয়ে গেল। রায়গঞ্জে এইমসের ধাসে হাসপাতাল হচ্ছে, যা কিনা জমি অধিগ্রহণ করবে রাজ্য সরকার এবং কেন্দ্রের সম্পূর্ণ খরচা বানাই দেবে। এবং সেই মোতাবেকে রাজ্য সরকার জমি দেখভাল করতে বলা হলো। এবং তার আগে বলি, আমার মনে আছে জেলা পরিষদ সভাধিপতি আমাদের নতুন হলেন মুক্তা আলী সর্দার মহাশয়। তার আগের দিন আমরা গিয়েছিলাম সুকুমার ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে, তখনকার ডিএম ছিলেন সুকুমার ভট্টাচার্য মহাশয়, আমি ছিলাম, ডিএম পুরিদা ছিল, আরও অনেকে ছিলেন। আমরা শীতগ্রামে জমিটা দেখতে যাই। প্রচুর জমি, কিছু রায়ত জমি আছে, কিছু ভেস্টল্যান্ড আছে, মাঝখানে কবরস্থান আছে, সমস্ত জমির পিকচার নিয়ে সুকুমার ভট্টাচার্যকে বললেন, পুরিদা বললেন এই জমিটাকে আমরা করব, রায়গঞ্জের মধ্যে পড়বে এবং অর্থনৈতিক মূল প্রথমে উন্নত হবে, দারুণ পরিবেশ। এবং সেই প্রথমকে পরে 8 তারিখে পরের দিনে প্রিয়রঞ্জন দাস মুন্সি মাল থেকে ফেরার পথে মালদা অসুস্থ পড়লেন এবং ওনাকে নিয়ে গেলেন কলকাতায়। এবং 8 তারিখে সভাধিপতি হলেন আমাদের মুক্তা আলী সর্দার। তারপর থেকে জল ঘোলা হলো, প্রিয়দা অসুস্থ হলো, আমরা চিন্তা করলাম। কিন্তু জমি এইমস হবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার করবে, প্রিয়দার কথা মতন এইমস হবে রায়গঞ্জে। সেই মোতাবেকে প্রিয়দা অসুস্থ পড়লেন, আবার সুস্থ হলেন, আবার পূজার সময় 2008 সালে অসুস্থ পড়লেন। তখনই প্রিয়দা বলল জমি দেখতে আসবে, কেন্দ্রের টিম দেখতে আসবে। এবং 2009 সালে 5ই ফেব্রুয়ারি 822 কোটি টাকা ব্যয় রায়গঞ্জ এইমস হবে, ক্যাবিনেটে পাস হয়ে গেল। আমরা খুব আশায় থাকলাম। এবং জমি ব্যাপারে বারে বারে কেন্দ্র সরকার দিচ্ছে চিঠি, রাজ্য সরকার দিচ্ছে, জমি দাম কত কী বৃত্তান্ত। লাস্টে 15 কোটি 22 লক্ষ টাকা জমির দাম মূল্য হলো, সেই জমির দাম পাঠানো হলো। এই সরকার করতে করতে দেরি হয়ে গেল। ইলেকশন চলে আসলো, বিধানসভা নির্বাচন চলে আসলো 11 সাল। তার আগে
সুকুমার ভট্টাচার্যকে গোলাম নবী আজাদ চিঠি দিলেন, সূর্যকান্ত মিশ্র চিঠি দিলেন, তো ইমিডিয়েট জমিটা ডিমার্কেশন করে আমাদের ম্যাপ করে পাঠাও, এবং পাঠানোর পরে নির্বাচন ঘোষণা হয়ে গেল। আমরা আনন্দ থাকলাম। নির্বাচনে এবার ভেবেছিলাম বামফ্রন্ট আসবে না, তৃণমূল কংগ্রেস সরকার জোট আসবে, আমরা ভাবলাম তাড়াতাড়ি জিনিসটা হবে। কিন্তু আমার পেকুলিয়ার হলো 22 তারিখে, মে মাসের 22 তারিখে শপথ দিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়, এবং ঠিক ওই সালেই জুন মাসে, 2 থেকে জুন মাসে বলে দিলেন ঘোষণা করে, রায়গঞ্জে এইমস হবে না, এইমস হবে কল্যাণীতে। তা আমাদের জোট সরকার ছিল, মন্ত্রী ছিলেন আমাদের প্রমথনাথ রায়, কালিয়াগঞ্জের এমএলএ। আমি প্রমথকে বললাম, স্যার এটা কি হচ্ছে? চলে যাচ্ছে, আমরা রায়গঞ্জ নিয়ে চলে যাচ্ছে না, কখন যেয়ে দেবো না, তো জমি অধিগ্রহণ তো রাজস্ব করবো। উনি ঘোষণা করে দিলেন যে এইমস হবে কল্যাণীতে, না চলো আমরা দেখা করি। ঠিক 3-7 পরে আমি আর প্রমথনাথ রায় আমরা চিঠি করলাম মাননীয় মুখ্যমন্ত্রী তখনকার দিনের মমতা ব্যানার্জি, চিঠি করলাম আমরা দেখা করব, আমাদের জোট সরকারের মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করার পরও বললো, পিএস বললো দেখা করার সময় নেই। তার বললাম যে আমরা বললেন যে আমরা প্রমথনাথ রায় আসছেন মন্ত্রী, বললাম দেখা করবেন না। পরে আমরা দিন 3 পর আবার গেলাম, আবার ছেড়ে দিলাম, কিন্তু পিএস বললো না, হবে না। তখন প্রমথবাবু বলে হবে না কিছু, এবার ধরেন জমি আন্দোলন করি, জমি নিয়ে আন্দোলন করি, উত্তরবঙ্গের মানুষকে একসাথে করি। আমরা সারা উত্তরবঙ্গের সাথে একসঙ্গে আমরা তৎকালীন আমাদের প্রিয়রঞ্জন অহুস্ত, তার সহধর্মিনী দিবা দাস মুন্সি সঙ্গে আমরা সবাই মিলে উত্তরবঙ্গ ঘুরলাম। উত্তরবঙ্গে জুড়ে সারা উত্তরবঙ্গে ব্যাপক আন্দোলন হয়েছিল, জমি অধিগ্রহণ, একদম কুচবিহার থেকে মালদা অবধি। তারপর আমরা গেলাম কলকাতায়, গান্ধী মূর্তি পাওয়া দেশে আমরা অবস্থান করলাম। যারা জমিতে ইচ্ছুক তাদের বুকে কাগজ ছাটে আমরা গেলাম, মুখ্যমন্ত্রী দেখা করলেন না, দিবাদাস মুন্সি অনশন করলেন, তারপর তাও কিছু হলো না, জমি অধিগ্রহণ করলো না কিছুতেই। তারপর চেম্বার কমার্স স্ট্রাইক করলেন, আমরা সেই স্ট্রাইককে সমর্থন করলাম। আমাদেরকে মিথ্যা কেস দিয়ে আমাদের 10 জনকে এবং চেম্বার কমার্সের 12 জনকে নিয়ে মিথ্যা কেস দিল। যেহেতু আমি এমএলএ ছিলাম, কেস হবে কলকাতায় নিয়ে আমরা 5 বছর ঘুরলাম, করে আমার বেকসুর খালাস হয়ে গেল। এরকম পরিস্থিতি। আজকে এইমস নিয়ে এই বিজেপির নেতৃত্বরা যখনই ভোট আসে, বিধানসভা লোকসভা, তখন এক ঝাঁক নেতা বলে যায়, কখনো কুচবিহারে বলা হবে, কখনো বলবে জলপাইগুড়িতে বলা হবে, কখনো শিলিগুড়িতে বলা হবে, কখনো রায়গঞ্জে হবে। রায়গঞ্জের কথা খুব কম বলে, সবাই বলে হবে এইমস। কিন্তু এবার ডবল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গে পালাবদল হলো, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমরা 5টা জিনিস উত্তরবঙ্গে করব, একটা ক্যান্সার হাসপাতাল, একটা এইমস হাসপাতাল, একটা আইটি হাব, একটা আইআইএম হবে। 4টা জিনিস উত্তর দিনাজপুর হবে, প্লাস সেই সঙ্গে 3টা মেডিকেল কলেজ হবে। 3টা মেডিকেল কলেজ নাম ঘোষণা করে দিয়েছে, কিন্তু এই 4টা জিনিস কোথাও হবে বলছে, সঙ্গে এমএলএ এমপিরা যোগাযোগ করে কথা বলে খরচ করবেন। কিন্তু আমি আর অদ্ভুত দেখছি যে এইমস নিয়ে যেমন রায়গঞ্জে আবেগ, সবাই দলমত নির্বিচারে আবেগ, তো কেন মুখের গ্রাসটা কে নিয়ে গেছে না, সবার লাগবে যে এইমস হোক, সবাই চায়, সব দল লোক চায়, সব দল লোক চিকিৎসা করবে। এত গরিব মানুষ চিকিৎসা করতে চলে যাচ্ছে, দক্ষিণ ভারত চলে যাচ্ছে, ঘটি বিক্রি করে কলকাতা চলে যাচ্ছে, মানুষ রাস্তা মারাচ্ছে, সবাই চায়, সব দলের লোক, সব কর্মী এবং যারা নিরপেক্ষ লোক সবাই চায় রায়গঞ্জে এইমস হোক। তখনগঞ্জে এইমস নিয়ে চলে গেল রায়গঞ্জ থেকে, তখন হয়তো মানুষ অতটা ভাবেনি, কিন্তু এখন মানুষ বুঝছে কী জিনিস হয়েছে, কী ভুল হয়েছে, কি সাংঘাতিক কথা নিয়েছে, মুখের গাছটা কে নিয়ে গেছে, আমাদের রায়গঞ্জ থেকে নিয়ে গেছেন। উত্তরবঙ্গের মানুষ, উত্তর পূর্ব ভারতের মানুষের একটা বঞ্চনা, যে আজকে এইমস হলে এই এলাকায় অর্থনৈতিক সম্পদ মজবুত হতো, কত লোকের অন্নসংস্থান হতো। সেই জিনিসটা না করে একটা ভালো চিকিৎসা না দিয়ে নিয়ে চলে গেলেন কল্যাণী থেকে, যেখানে বড় বড় হাসপাতাল আছে, গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, দীর্ঘদিনের হাসপাতাল, নেহরুজি আমলে গান্ধী হাসপাতাল উদ্বোধন হয়েছিল। সেই গান্ধী হাসপাতাল হার্ট অপারেশন সারা ভারতবর্ষে একটা জায়গায় হতো, সেখানে সবাই এখানে আসতো।
সেই গান্ধী মেমোরিয়াল হাসপাতাল থাকা সত্ত্বেও সেখানে এইমস নিয়ে চলে গেলেন প্রতিহিংসা পরায়ণ একটা জেলাসি একটা উনি দেখলেন এখানে এইমস হলে প্রিয়রঞ্জন দাস মুন্সির নাম হবে, কংগ্রেসের নাম হবে, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের নাম হবে, এই জিনিস কিছুতে হতে দেবো না। সেই জন্য উনি এটা আমাদের নিয়ে চলে গেলেন। সবচেয়ে ওনার সহাগা উনি 14 সালে যখন মোদি আসলেন ক্ষমতা ভারতবর্ষে, মোদিকে বুঝালেন এইমসটা আমি নিয়ে যাবো, রায়গঞ্জ থেকে নিয়ে যাবো কল্যাণীতে, ক্যাবিনেটে পাস করা, মোদির সম্মতি ক্যাবিনেট রিভিউ করতে হবে, মোদি ছাড়া করতে পারবে না। সেই জন্য মোদিকে বুঝালেন কংগ্রেসে কোনো লাভ হবে না, কংগ্রেসে লাভ হবে। আজকে ওখানে যদি এইমস হয় কংগ্রেসে লাভ হবে, এইমসে প্রিয়রঞ্জন দাস লাভ হবে। আমরা কেউ চাই না উভয় যে কংগ্রেসকেও লাভ হোক, প্রিয়দা লাভ হোক, আমাদের এইমসটা নিয়ে যেতে কল্যাণীতে। তাই আজকে মোদির দিদির কথায় মোদি নিয়ে চলে গেলেন কল্যাণীতে। এর চেয়ে দুর্ভাগ্য কী আছে? তারপর আজকে সেই বিজেপির লোকেরা আজ বুঝতে পারছে যে আজকে অন্যায় করছে। তাই যতটাই লোকসভা বিধানসভা হোক, লোকসভা হোক, সবসময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসে বলে এইমস উত্তরবঙ্গে হবে, রায়গঞ্জে এইমস হবে। এই যে এইমস চলে যাওয়াতে মানুষের একটা আবেগ, এই আবেগটা ধরে রাখতে হবে। আমরা চাই এইমস রায়গঞ্জে হোক, এবং এইমস রায়গঞ্জে হলে মানুষের আশা আকাঙ্ক্ষা যে মানুষ চেয়েছিল এইমস চিকিৎসা করার জন্য, আমরা চাই দলমত নির্বিশেষে এইমসটা রায়গঞ্জে হোক, আমরা সবাই চাই। তাই আন্দোলনের দানা বাঁধছে। কিন্তু আজকে অদ্ভুত শুনলাম যে রোববার দিন একটা মিছিল হওয়ার কথা ছিল এইমস নিয়ে, কিন্তু আমি শুনলাম বর্তমান শাসক দলের কিছু আপত্তিতে মিছিলটা হচ্ছে না, গণস্বাক্ষর হচ্ছে। এটাও একটা অদ্ভুত চরিত্র। আমি তাই এখানকার সাংসদ চুপ করে বসে আছে, এখানে বিধায়ক চুপ করে বসে আছে, কালিয়াগঞ্জের বিধায়ক চুপ করে বসে আছে, করণদিঘির বিধায়ক চুপ করে বসে আছে, সবাই তো হেমতাবাদের বিধায়ক চুপ করে বসে আছে, সবাই তো বিজেপির শাসক দলের লোকেরা। কিন্তু আজকে এদের মুখে কোনো কথা নেই। কিন্তু আজকে তর পাচ্ছে কুচবিহারের মানুষ নিশীথ বাবু, উনি নিশ্চয়ই দলবে যে নিশীথ কুণ্ডু, নিশীথ প্রামাণিক মন্ত্রী, উনি চাইবে আমার কাছে, আমার এখানে হোক। তা চাওয়াটা অন্যায় না। তা আমাদের দাবিটা ন্যায্য দাবি, যে দাবিটা আমাদের এখানে পাস করা, ক্যাবিনেটে পাস করা ছিল, ক্যাবিনেটে পাস করে রিভিউ করে নিয়ে চলে কল্যাণীতে, সেই দাবিটা রায়গঞ্জের ন্যায্য দাবি। এই দাবির ভিত্তিতেই রায়গঞ্জে আপামর জনতা, সব দলের মানুষ আজকে ঝাঁপিয়ে পড়েছে রায়গঞ্জে এইমস হোক। সেই জন্য আমরা চাই এইমস রায়গঞ্জে চাই, এইমস করতে হবে। আমি আগামী সপ্তাহে আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে একটা রেসপেক্ট দিয়ে আমি তাকে চিঠি করব, ডিটেলস চিঠি করব, কবে কোন জমি পাস দিয়েছিল, কবে পাস হয়েছিল, কবে টিম আসছিল, সমস্ত উত্তরের সঙ্গে সরকারের মেমো ধম্বসহ কাগজ আমি সঙ্গে দিয়ে আমি মেল মারফত পাঠাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে। কপি দেবো আমি এমপিকে, কপি দেবো এমএলএকে। কেননা এই আমাদের দাবি এইমস আমরা চাই রায়গঞ্জে, সবাই আমরা যাই ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে আমরা এইমস রায়গঞ্জ চাই, এটাই আমাদের দাবি। খুব সুন্দর। আমাদের জেলা কংগ্রেস সভাপতি, মানে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্তর মুখে অনেকগুলো কথা শুনলাম এবং অনেক তথ্য তিনি দিলেন। এইবারে আমরা চলে যাব পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর দিনাজপুর জেলা ভাগের রূপকার তপন কুমার চৌধুরী, তার কাছে তিনি জেলা ভাগ কীভাবে করেছিলেন এবং এইমসের এই মুহূর্তে যৌক্তিকতা কতটা, আমরা শুনবো তার মুখ থেকে। আমাদের অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার সদর শহর ছিল বালুঘাটে। আমরা রায়গঞ্জ থেকে জেলা প্রশাসনের কাজের জেলা শাসক, পুলিশ সুপার, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, জজ কোর্ট, আমরা সে সময় আমাদের মোবাইল ফোন ছিল না। আমরা রায়গঞ্জ থেকে বাস ভাড়া দিয়ে বালুঘাটে যেতাম। যাওয়ার পরে জানলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাই। কোর্টে গেছি, জজ কোর্টে গেছি, ডিস্ট্রিক্ট জাজ নাই, ছুটিতে। ফুড সাপ্লাই ডিস্ট্রিক্ট কন্ট্রোলের কাছে গেছি, উনি নাই। ডিআই অফিস ক্লুসের কাছে গেছি, উনি নাই। এইভাবে আমরা দিনের পর দিন হয়রান হচ্ছে। তারপরে আরও সমস্যা ছিল আমাদের। আমরা যেতে যেতে দেখি বুনিয়াদপুরের সামনে বন্যা, আরেকদিন দেখি গঙ্গার উপরে ব্রিজ কাঠের ব্রিজ ভেঙে গেছে, আর কি গাড়ি আর যাচ্ছে না। আমরা অনেক দিন দেখছি যে আমরা বালুঘাটের
কাজ সরকারি কাজে যেতাম, একদিন কাজ করে ফিরতে পারতাম না, রাতে কোনো হোটেলে বা কোনো আত্মীয় স্বজন বাড়ি থাকতে হতো আর কি, বা বন্ধু বান্ধব বাড়ি থাকতে হতো। তা এইসব নানা রকম কারণে তারপর আরেকটা যেটা সমস্যা আমাদের সে সময় ফিল করছিলাম, সে সময় আমাদের জেলায় কোনো চাকরি টাকরি হলে 70 জন কর্মী নিয়োগ হবে, 60 জন কর্মী নিয়োগ হতো বালুঘাট থেকে, আর 5 জন রায়গঞ্জ মহকুমা, আর 5 জন হচ্ছে ইসলাম মহকুমাতে হতো আর কি, আর 70 জন 60 জন বালুঘাট থেকে হতো আর কি। এই বৈষম্যটা ছিল। তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে টাকা ডিস্ট্রিবিউশন ক্ষেত্রেও ঠিক সেরকম হতো। সিংহভাগ টাকা অর্থাৎ 10 কোটি টাকা আসলে 8 কোটি টাকা নিজে রেখে দিত, 1 কোটি টাকা রায়গঞ্জ, 1 কোটি টাকা ইসলামপুরকে দেওয়া হতো। এরকম কারো সমস্যা ছিল। একদিন আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। রায়গঞ্জ জেলার দাবিতে আমরা 5-7 জন পথসভা করছি বিবেকানন্দ মোড়ে, নায়ার স্টেশনের সামনেখানটায়। তা হঠাৎ দেখি রায়গঞ্জ কর্পোরেশন স্কুলের হেডমাস্টার মশাই শুভেন্দু মুখার্জি, উনি আমার কাছে ছুটে এলেন, বলে তমলুকু আপনাদের এত সুন্দর দাবি, এত সুন্দর আমি বীরভূমে থাকি, আমি এখানে চাকরি সূত্রে এখানে এসেছি, আজ আছি কাল থাকবো না, অথচ রায়গঞ্জের লোকরা আপনাদের এই আন্দোলনে সামিল হচ্ছে না, আপনাদের এত সুন্দর দাবি, এ তো স্বতঃস্ফূর্তভাবে সবাইকে এগিয়ে আসা উচিত। উনি বললেন এরপরে আপনারা জেলা সদর যেখানে যেখানে পথসভা করবেন বা যেখানে মিটিং মিছিল করবেন আমাকে ডাকবেন, আমি যাব। উনি অন্য জেলার লোক, বীরভূম জেলার লোক, আমরা যেদিন যেখানে গেছি ওনাকে ডাকছি, উনি এক কথায় উনি চলে এসছে আর কি। তো এইরকম ঘটনা এরকম আছে আর কি। তারপর আরেকটা ঘটনা বলি। 1978 সাল হবে, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমাদের রায়গঞ্জে একটা বামফ্রন্টের জনসভা করতে এসেছিলেন। জনসভা শেষে উনি কসবা গেস্ট হাউসে ছিলেন, আমরা কয়েকজন দেখা করতে গেলাম। তা দেখা করতে যাওয়ার পর দেখি সার্কিট হাউস গেটের সামনে সিপিএমের জেলা থেকে শরীর সরকার দাঁড়িয়ে আছেন, আর আর ডিএম ছিল শিবশৈলম, আর হচ্ছে আর এনকে সিং ছিলেন এসপি। আমাদের বললেন কিসের জন্য? যদি ওষুধ দেখা না, এখানে দেখা টাকা হবে না। তা দেখা হবে না, আমরা খুব মনক্ষুণ্ণ হলাম। তারপরে আমার সৌভাগ্য কি, আমি সে সময় যুগান্তর পত্রিকায় কাজ করতাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ছিলাম। জ্যোতি বসু যখনই মানে সেই বিভিন্ন রাজ্যে জেলায় জেলায় সফর যেতেন, বিদেশে যেতেন, লন্ডন যেখানে যেতেন, সাথে একজন সাংবাদিক থাকতেন, তার নাম অনিল ভট্টাচার্য। উনি আমাদের যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টার ছিলেন। আমি কসবার গেটের সামনে থেকে কন্ট্রোল রুমের ফোন থেকে নিয়ে আমি সার্কিট হাউসে সে অনিল ভট্টাচার্য বললেন, অনিলদা এরকম আমি তপন চৌধুরী, আমি একটুখানি যদু দেখা করবো। বলে আমি তো যদু নিউজ কভার করতে কলকাতা থেকে এসেছি, তুমি কেন বাবা? আমি বলে দেখেন আমি জেলা সদর নিয়ে কথা বলবো বা জেলার এখানকার ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথা বলবো। বলে হ্যাঁ আসো, আমি ব্যবস্থা করে দেবো। বলে আমি বললাম আপনি তার একটু বলবো, আমি জয়কৃষ্ণ ঘোষ সিয়া, ওকে বলে দিচ্ছি তোমাদের ডেকে নিয়ে যাবে একদম। তা জয়কৃষ্ণ ঘোষ এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। আমি অনিলদা বললো, অনিলদা যদিও মতো লোকের সাথে আমি একা কথা বলবো, তা আরও 2-1 জন আমাদের সাথে আছে, তাদের ডেকে নিয়ে এলে ভালো হতো আর কি। তো জয়কৃষ্ণ দেখো তো তপনের সাথে কে কে এসছে, ওদের ডেকে নিয়ে আসো। তারপরে কেন? তারপরে অনিল ভট্টাচার্য বলছেন উনি টিফিন করছেন, টিফিন করে উনি গার্ড অফ অনার নিয়ে মালদায় যাবে, একটু তোমরা বসো, আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো আর কি। তো অনিল ভট্টাচার্য যদুকে বললেন যে এরকম ওরা এসছেন দেখা করেন। যদু আমাদের ডাকলেন, বলুন আপনাদের কী সমস্যা? বললাম দেখুন আমরা এখানে জেলার জন্য এসেছি, 1962 সালে বিধানসভায় মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল রায়গঞ্জ জেলা সদর হবে, তা সে সময় করা যায়নি। তা আমাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বালুঘাট থেকে রায়গঞ্জ আনতে হবে। ও সে সময় আপনারা কী করলেন? ওরা তো লরিতে ফাইলপত্র সব উঠলো, সব আটকে দিল, রাস্তায় শুয়ে পড়লো, পুলিশ ফায়ারিং হলো, আন্দোলন হলো, হরতাল হলো, আপনারা রায়গঞ্জে কী করলেন সে সময়? তাই আমাদের ওরা তো সে সময় আন্দোলন করলেন, আমরা এখানে আন্দোলন করতে পারি ঠিকই, কিন্তু মানে আমাদের এখানে হলে তো আপনার কাছে এখন আসতাম না, আমরা পারিনি সে সময়, এখন এসছি, আপনি একটু উদ্যোগ নিন যাতে আমাদের এখানে জেলাটা হয়, তাহলে আমাদের অনেক সমস্যা হচ্ছে আর কি। উনি বললেন দেখুন মশাই, এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আপনাদের আমি বালুঘাট থেকে আগে শিফট করবো না, যদি জেলা ভাগ করতে হয় আগে মেদিনীপুর করবো,
তারপরে বর্ধমান করবো, তারপরে 24 করবো। আর আপনাদের ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট ছোট্ট জেলা, আমি ভাগও করবো না, হেডকোয়ার্টার শিফটও করবো না, আর কিছু বলবেন? তাই আমি বললাম না, আর কিছু বলবো না। আমি চললুম, আমার মালদায় জনসভা আছে। উনি বলে উনি আমাদের ওখান থেকে উঠে নেমে গার্ড ওয়ার্ড নিয়ে হেলিকপ্টার করে চলে গেলেন আর কি। তারপরে আমরা রায়গঞ্জ ইনস্টিটিউটে আমি কেসি মিত্রকে বললাম, কেসি মিত্র, SN রায়, তারপর হচ্ছে দীপেন বর্মন, এরকম আরও কয়েকজন ছিলেন আর কি, 10-15 জন মিলে আমরা রায়গঞ্জ ইনস্টিটিউটে, যেখানে গ্রিন রুমটার মধ্যে বসে মিটিং করলাম আর কি। যেরকম করে ঠিক করলাম যে এটা আন্দোলন করতে হবে। আমরা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট ডিমান্ড কমিটি নামে একটা কমিটি ফর্ম করলাম। হ্যাঁ, নামটা নামটা ঠিক করে দিলেন আর কি। সেই করে নিয়ে ঠিক করলাম যে আমরা বন্ধ রাখবো আর কি। তো জায়গায় আমরা বন্ধ করলাম, তা দেখলাম লোকের কত স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সেই বন্ধটা সাকসেস করতে এগিয়ে গেলেন। আমাদের পাশে মহিদ বলছিলেন, মহিদাকে আমরা বললাম যে মহিদা আমরা বন্ধ করছি। মহিদা বলে যে বলে আমরা স্টেট ট্রান্সপোর্ট দেখবো, এখান থেকে কোনো গাড়ি বেরোতে দেবো না। তারপরে বালুঘাটে এসে কর্ণজোড়াতে আসলাম, পুণ্যদুদে যাকে সবাই বাবলু প্রধান বলি, বাবলুদা বললো আপনারা নিশ্চয় থাকেন, কর্ণজোড়াতে যে সমস্ত অফিস কাজে আছে দায়িত্ব আমরা নিচ্ছি, এখানে কোনো একটা অফিস খুলবে না। টেলিফোন হচ্ছে যে অপারেটার বললেন যে আমাদের তখন ম্যানুয়াল টেলিফোন ছিল ওখানটায়, হ্যাঁ, তো আমরা এক্সচেঞ্জ বন্ধ করে দেবো, এক্সচেঞ্জ চলবে না, আপনারা একজন পিকেটার দেবেন, আমরা এক্সচেঞ্জ চালু করবো, বন্ধ রাখবো। তো বন্ধ হলো। তারপরে SP DM এলেন বেলা 12টা-1টা নাগাদ শিলিগুড়ি মোড়ে, এসে আমাদের বলছি আপনাদের এত বড় সাহস, আপনি টেলিফোন এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন, আমি SDOর সাথে কথা বলতে পারছি না, SDPর সাথে কথা বলতে পারছি না, আপনারা টেলিফোন এক্সচেঞ্জ বন্ধ করলেন, টেলিফোন এক্সচেঞ্জ বন্ধের আওতা পড়ে। এরকম এটি করার পরে জায়গা তারপরে আমাদের বনটা তোলার জন্য চাপ দিলেন, আমরা তুলি। তা মানে তারপর ন্যাশনাল হাইওয়েটা আমরা 2টো পরে ছেড়ে দিলাম। দেখলাম অনেক দূরপাল্লার প্যাসেঞ্জার ছিল ওখানটায়। তো জায়গায় আমরা এইরকম যদুর সাথে বা আগে যে কয়েকবার বন্ধ করছি, অবরোধ করছি, আন্দোলন করছি, এই করে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট ভাগ চাইনি, আমরা হেডকোয়ার্টার শিফট চাইছিলাম। কিন্তু এখন দেখলাম যে মানে হেডকোয়ার্টার শিফট করতে গেলে আমাদের এটা কোনোদিন ইয়ে হবে না, বাস্তবায়িত হবে না। তারপর ইন দি মিন টাইম জেলা বামফ্রন্ট কমিটি সিদ্ধান্ত নিল যে না, জেলা বা হেডকোয়ার্টার শিফট করা যাবে না, ভাগ করতে হবে। কিন্তু ওরাও আবার একটা করলো যে যদু বসুকে যখন বললাম, যদু বললো তাহলে নতুন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কোথায় হবে? তা শরীর সরকার আমাদের বললেন ডালখোলা NTPC গেস্ট হাউসে, বলছি আমরা কোনো সিদ্ধান্ত নিই রায়গঞ্জ করবো কি ডালখোলা করবো, সিদ্ধান্ত নিই। যদু বল ওরে বাবা, ওই বিতর্ক মধ্যে আমরা যাবো না, আপনারা ঠিক করে নিন রায়গঞ্জ কী করবেন কি ডালখোলা করবেন। তখন জেলা পরিষদ সভাধিপতি নির্মল মুখার্জি উনি আমাকে বললেন, তখন আমাদের আজকে পার্টি সম্মেলনটা হচ্ছে, জেলা সম্মেলনটা ওয়েস্ট ডিস্ট্রিক্ট CPIM জেলা সম্মেলনটা শেষ হোক, দিন 7 মধ্যে আপনাদের সাথে বসে আমাদের নতুন জেলাটা কোথায় হবে ঠিক করে দেবো আর কি। তো 1 মাস পরে ক্যারিটাসের শিল্প নিয়ে একটা সেমিনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে, সেই সেমিনারে নির্মল মুখার্জি ছিলেন, DM ছিলেন। আমরা কয়েকজন গেলাম, নির্মল মুখার্জিকে বলতে গেলাম নির্মলদা এরকম আপনি বলছেন যে 7 দিনের মধ্যে বসবেন, 1 মাস হয়ে গেল। ধমক দিলেন আমাকে, না মশাই আপনার সাথে কোনো আলোচনা করবো না। আমাকে আমি কেন, আপনি বলি 7 দিনের মধ্যে, আমাদের পার্টি কোনো সিদ্ধান্ত হয় নাই আপনাদের সাথে বসে আলোচনা করা, সুতরাং আপনাদের সাথে করবো না। যেদিনকে বললেন তারপর দিন আমরা আলোচনা করে আবার একটা বন্ধ রাখলাম। তখন বিমান বসু আসলেন, এসে আমাদের বললেন আপনারা বনটা তুলে নেন, আমরা খুব শীঘ্রই এখানে জেলা করবো আর কি। আমি রাগেন না, কোথায় করবেন, রাগগুলো করবেন। তাই ইদিমি টাইম বলে নিই যে আমাদের এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের CPIM-এর সুবীর বিশ্বাস, বীরেশ্বর লাহিড়ী বা এরকম নির্মল মুখার্জি, সুব্রত মুখার্জি, এরা চাইছিলেন যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারটা ডালখোলায় হোক। তা মানে CPIM-এর সিংহভাগ মানে সেই জেলার নেতৃত্ব চাইছিলেন ডালখোলা জেলাটা। তা আমি বিমান বসুকে বললাম যে ওরা ডালখোলায় চাচ্ছে, আর সুবীর বিশ্বাস তো প্রকাশ্য যদুর সাথে কথা বলে বেরিয়ে আসছে। আমাকে বললেন যে যদু কী বললেন, এই বলে যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডালখোলায় হবে, রায়গঞ্জে হবে না। তা বিমান বসুকে যখন বন ডাকলাম তখন বিমান বসু বললো যে আপনারা তো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডালখোলায় করবেন। কে বলছে তোমাদের, কে বলছে? যে আমাকে সুবীর বিশ্বাস ডেকে বললেন
সব পাশে মনোজ সরকার ছিল, অরূপ সেনের মতো ছিল, ওরা সামনে বললেন, চ্যালেঞ্জ করলেন আমাকে। তো বিরোধ শুনে বললে সুবীরের তো এই কথাটা বলা ঠিক হয়নি, ঠিক আছে দেখছি আর কি। তারপর দিন সকালবেলায় সুবীর বিশ্বাস স্টেট ট্রান্সপোর্ট, তখন ডিরেক্টর, স্টেট ট্রান্সপোর্টের গাড়ি নিয়ে এসে আমার কাছে আসলেন। সে বলে, তুই বিমানদাকে আমার কাছে আমার নামে নালিশ করছো। আমি তো কিন্তু বলিনি ডালখোলা জেলা হবে, আমি কিন্তু বিমানদার কাছে অস্বীকার করছি আর কি। আমি তো টেপ নিয়ে যাইনি, আমি যদি ওর সাথে কথা বলে বেরোচ্ছিলাম, আপনি সেটা রাস্তায় ডেকে আমাকে জিজ্ঞেস করলেন আর কি। তো জায়গা এই যে অবস্থা, ওরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে যে আমাদের এই জেলাটা ওই সে ডালখোলা নিয়ে যেয়ে আমাদের রায়গঞ্জকে জব্দ করবে। আমি একটা কথা বলে দেখি, মহিদা এইমস নিয়ে বললেন, খুব ভালো লাগলো। রায়গঞ্জে আজকে যদি এইমস হতো, তাহলে আমাদের আজকে রেলে যে কমিউনিকেশন, আমরা এয়ারপোর্ট পেয়ে যেতাম, আমরা এখানে ব্রডগেজ রেল, আরও অনেকগুলো নতুন রায়গঞ্জ ডালখোলা রেল লাইন পেয়ে যেতাম, কালিয়ারপুর রেলপথ হতো আমাদের এখান থেকে। অনেক লং ডিস্টেন্স দিল্লি বা অন্য অন্য দড়ি ট্রেন, একাধিক ট্রেন পেতাম। কিন্তু এই এইমসের চিন্তাটা প্রিয়দাই নিয়েছেন। আমার মনে আছে, আমাদের এখন মনোজ আগরওয়াল, আমাদের এখন চিফ সেক্রেটারি, প্রিয়দা যখন মন্ত্রী, তো সে সময় আমার দিল্লিতে বাড়ি ভাড়া নেওয়া ছিল, আমার ছেলে তখন দিল্লিতে পড়াশোনা করতো। তা আমি মানে ছেলেকে স্কুলে পাঠিয়ে বা কোনো সময় কলেজে পাঠিয়ে দিয়ে আমি প্রিয়দার বাড়িতে যেতাম, অথবা প্রিয়দার অফিসে যেতাম, কোনো দিন এইসব বিদেশে পার্লামেন্টেও দিয়ে একবার গেছি আর কি। তা আমাকে মনোজ আগরওয়াল বলে, দাঁড়ালাম, প্রিয় আসছেন, মিনিস্টার আসছেন, ভালো খবর পাবেন। তা প্রিয়দা আমাকে বললেন, তখন শোনো, তোমাদের জন্য ভালো খবর আছে, সারা জীবন তোমরা আমার কথা মনে রাখবে, বা সারা উত্তরবঙ্গ মনে রাখবে। আমি প্রিয়দা বলেন, কী খবর? তা না, এখন বলবো না, আমি পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো। পরে বুঝলাম যে শুনলাম যে এই এইমসের ঘটনাটা। প্রিয়দা উদ্যোগ নিয়েছেন এটা। আর একটা কথা বলি, যে প্রিয়দার সাথে সেই সময় বুদ্ধ ভট্টাচার্যের খুব ভালো রিলেশন ছিল আর কি। তা আমার কাছে চিঠিপত্রগুলো আছে আর কি, আমি দেখাতে পারি, আমার একটা ফাইলে এগুলো আছে আর কি। তা যেমন এবার কোথায় এইমস হবে, রাজ্য সরকারকে প্রপোজ করতে হবে যে অমুক জেলায় অমুক জায়গায় এইমস করতে হবে, কারণ জমিটাকে রাজ্য সরকারকে বিনিয়োগ দিতে হবে। প্রায় এইমসের শর্ত হচ্ছে রাজ্য সরকারকে জমি দিতে হবে, রাজ্য সরকারকে রাস্তা করে দিতে হবে, রাজ্য সরকারকে জল দিতে হবে, রাজ্য সরকার লাইট দিতে হবে। এইমসের শর্ত আছে আর কি। হ্যাঁ, ড্রেনেজ সিস্টেম দিতে হবে, ড্রেনেজ সিস্টেম দিতে হবে। তা আর কি বলে, বুদ্ধ ভট্টাচার্যকেও প্রিয়দা রিকোয়েস্ট করাতে, তখন স্বাস্থ্যমন্ত্রী রামদাসাকে বুদ্ধ ভট্টাচার্য লিখলেন, সেই চিঠি কপি আমার কাছে আছে আর কি, যেরকম রায়গঞ্জে ইউজ করতে হবে। সেই বুদ্ধ ভট্টাচার্য লিখলেন ইসেকে, রামদাসাকে, স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রের। উনি রামদাসাই উদ্যোগ নিয়েছিলেন এখানে এইমসের জন্য আর কি। যেই প্রিয়দা অসুস্থ হলেন এবং বামফ্রন্ট সরকার সরে গেল। আর একটা কথা বলে দিচ্ছি, মানে প্রিয়দা যখন অসুস্থ হলেন, সেই সময় আমার কাছে সেই চিঠিটাও আমার কাছে আছে আর কি, যেটা বললে মানে অনেকেই হবে। আমি সে একটা রায়গঞ্জ ইনস্টিটিউটে সর্বদলীয় মিটিং হয়েছিল, সেখানে বলছিলাম, চিঠিটা দেখিয়েছিলাম সবাইকে আর কি ওখানটায়। তা বামফ্রন্টের স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র একটা প্রস্তাব পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর কি, যে আমরা কল্যাণীতে ডাক্তার নুরুল হাসানের নামে একটা এইমস টাইপের একটা বড় একটা হাসপাতাল করতে চাইছিলাম, কিন্তু আমাদের আর্থিক অনটনের জন্য আমরা করতে পারিনি। আমাদের 50 একর জায়গা সেই হাসপাতালের জন্য রাখা আছে, যদি কল্যাণীতে এইমস হয় আমরা ওই জায়গাটা দেবো আর কি। তা কিন্তু যাক, মানে তারপরে এই প্রস্তাবটাই মমতা পরে লুফে নিয়েছে আর কি। তারপর আর একটা ঘটনা বলি আর কি, সম্ভবত 2013 সালে, তখন মানে সে বলে ওই যে না 2011 সালে কি বলে, বেলভিউ নার্সিংহোমের একটা নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, তখন সে মানে বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র, আর কেন্দ্রের তখন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে গোলাম নবী আজাদ, মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী। সেই মিটিংয়ে কী বলে, মমতা ব্যানার্জি গোলাম নবী আজাদের কাছে রিকোয়েস্ট করলেন যে রায়গঞ্জ এইমসটা কলকাতায় করতে হবে। গোলাম নবী আজাদ তখন বললেন, আমিও ম্যাডামের সাথে সহমত পোষণ করছি,
এইমসটা কলকাতায় করা হোক আর কি। তখন সেখানে বামফ্রন্টের আবাসন দপ্তরের মন্ত্রী ছিলেন গৌতম দেব। উনি বললেন আমাদের রাজারহাটে 50 একর জায়গা রাখা আছে, একটা বড় হাসপাতাল করব, যদি এইমস হয় আমরা আরও 50 একর জায়গা দেবো আর কি। আমার বক্তব্য হচ্ছে এটার দ্বারায় প্রমাণ হয়, পরবর্তীতে ওই যে বিজেপি মমতা ব্যানার্জির সাথে কথা প্রস্তাব মেনে নিয়ে এক শর্ত ছিল অবশ্য, সেই শর্তটার জন্যই মোদী সরকার বাধ্য হয়েছে মমতা এই প্রস্তাবকে মদত দিতে বা সমর্থন করতে। আমাদের রায়গঞ্জ এইমসের চিন্তাভাবনা একমাত্র প্রিয়রঞ্জন দাসপুরজিই করছে আর কি, আর কেউ করেনি। হ্যাঁ, আর কোনো দল মানে আমাদের এই যে রায়গঞ্জ এইমসটা হোক, মানে সেই প্রিয়রঞ্জন দাসপুরজি মারা যাওয়ার পরে কার কোনো দীপা দাসপুরজি আপ্রাণ চেষ্টা করছেন, মহাকরণ অভিযান করছেন। অধীর চৌধুরী সে সময় বিরোধিতা করছে, অধীর চৌধুরী সে প্রদেশ কংগ্রেস সভাপতি, সেই অধীর চৌধুরীকে একটা পয়েন্টে থাকার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে ওনাকে মহিদা জানে সেখানে ভাষণ দেওয়ার কথা ছিল। অধীর চৌধুরী তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, অধীর চৌধুরী কলকাতায় থাকলেন অথচ যান না, গেলেন না। তারপরে সে উত্তরকাণ্ড অভিযান হলো যুব কংগ্রেস থেকে, অধীর চৌধুরীকে রিকোয়েস্ট করা হয়েছিল, অধীর চৌধুরী সেখানেও যাননি। বরঞ্চ অধীর চৌধুরী পরে এসে শিলিগুড়িতে এসে বলছেন এইমস কেন রায়গঞ্জই হবে, এইমস তো শিলিগুড়ি হতে পারে, এইমস কুচবিহারে হতে পারে, মহিদার নিশ্চয়ই মনে আছে আর কি। সুতরাং এই যে এইমসের ভাবনাটা, এই প্রিয়রঞ্জন দাসপুরজি ছাড়া, প্রিয়রঞ্জন দাসপুরজি পরবর্তীতে দীপা দাসপুরজি ছাড়া আর কোনো নেতা কেউ করেননি। আমি কংগ্রেস করি না, আমি রায়গঞ্জকে ভালোবাসি, আমি রায়গঞ্জের উন্নয়নের সাথে আমি দলকে চাই, কোনো দলকে আমি যে দল রায়গঞ্জের সাথে কাজ করবে, আমি আমার ব্যক্তিগত ইচ্ছা বা আমার ব্যক্তিগত অভিমত আমি তার পাশে থাকবো আর কি। এই এক প্রিয়তার পরে দীপা দাসপুরজি আপ্রাণ চেষ্টা করছে আর কি। দীপা দাসপুরজি এমনও বলছেন যে রাজ্য সরকার যখন জমি অধিগ্রহণ করছেন না, যে আমরা জমি কিনে দেবো, আমরা দাম দেবো, আমরা জমির দাম আমরা দিব 116 কোটি টাকা, আমরা 15 কোটি 115 কোটি টাকা আমরা দিব। হ্যাঁ, আমরা চাষিদের যারা জমি দিবে তাদের আমরা সম্মতি নিয়ে এসেছি আর কি। এখানে এই করে নিয়েও সেটা কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছিলেন, রাজ্য সরকারকে পাঠিয়েছিলেন দীপা দাসপুরজি। তা যাক, তারপরে কী হলো না আর কি। এখনও তা আমরা ভাবলাম যে জায়গা, আর এরা অমিত শাহ প্রতি বছর এসে ভোটের আগে এসে বলে পশ্চিমবঙ্গে 3টে এইমস হবে, একটা উত্তরবঙ্গে হবে, একটা জঙ্গলমহল হবে, একটা মেদিনীপুর হবে। তা 3টা তো প্রতিবার বলেন, এবারও বলছেন, কিন্তু এখন পর্যন্ত যে কেন্দ্রের যে অর্থ বাজে তাতে এইমসের জন্য কোনো অর্থ বরাদ্দ নাই। যা তা আমাদের কী বলে মাননীয় মুখ্যমন্ত্রী উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি সবার সাথে আলোচনা করে একটা প্রস্তাব পাঠাবেন দিল্লিতে, যাতে আগামী দিনে এখানে একটা এইমস হয় আর কি। তো ভালো কথা, আমরা আশা করছি, যেহেতু আমাদের এখানে সিদ্ধান্ত ছিল, আমরা আশায় বুক বেঁধে আছি, আমরা ব্যাকওয়ার্ড এলাকায়। আর একটা কথা বাইরে বলে রাখি, এইমস কোথায় কোথায় হবে তার একটা কেন্দ্রীয় সরকারের একটা নীতিগত একটা সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তটা একটা বই আকারে বের করা আছে, সেটা আমার কাছে আছে আর কি। কেন্দ্রীয় সরকারের এইমস তৈরি করার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত আছে, তাতে বলা আছে অনগ্রসর এলাকা, স্বাস্থ্য পরিষেবা পিছিয়ে থাকা এলাকায় এইমস তৈরি করতে হবে আর কি। যারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, অনগ্রসর লোক, যোগাযোগ সমস্যা, সেই সমস্ত এলাকার লোকেদের স্বার্থেই এইমসটা করা হবে। কিন্তু দেখেন যে আমাদের যে রায়গঞ্জ থেকে কল্যাণীতে এইমসটা নিয়ে যাওয়া হলো, কল্যাণী থেকে কলকাতায় যেতে লাগে 45 মিনিট। কল্যাণীতে গান্ধী মেমোরিয়াল হসপিটাল আছে, জওহরলাল নেহরু হসপিটাল আছে, ফর্টিসে একটা হসপিটাল একটা আছে, ওখানে স্বাস্থ্য পরিষেবা এমনিতেই ভালো। তার মধ্যে কল্যাণীতে এইমসটা এখন সরকারি যে গাইডলাইন, সেই গাইডলাইনের পরিপন্থী হচ্ছে কল্যাণী এইমসটা আর কি। সরকার যে এইমস তৈরি করার ক্ষেত্রে যে একটা তৈরি করছে, একটা প্রকল্প তৈরি করছে, যা আগে ঘোষণা করা হয়েছে, সেটা আমার কাছে আছে এখানটায়, তাতে কিন্তু কল্যাণীতে সব কথা না। এখন প্রশ্ন হচ্ছে, আইন তো অনেক কিছু হয়, সবসময় নীতি তো অনেক সময় হয়, কিন্তু অনেক সময় পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে অনেক যেটা অন্যায়কে সেটা প্রশ্রয় দিতে হয়। মোদিও সেই অনৈতিকভাবে সেই মমতা ব্যানার্জির প্রস্তাব মেনে আমাদের রায়গঞ্জ থেকে এইমসটা কল্যাণীতে নিয়ে গেলেন, সে করলেন। আর মমতা ব্যানার্জি কী বলছেন কি, আমি জোর করে জমি নেবো না, আমি বন্দুক ঠেকিয়ে জমি নেবো না। আরে বাবা, এই যে আমরা আজকে আমাদের কালিয়ার মিরপুর রেলপথের কথা হচ্ছে আর কি, তো সবাই স্বেচ্ছায় জমি দিবে, কেউ স্বেচ্ছায় দিবে, কাউকে মানে 10-এর স্বার্থে জোর করে জমিটা দিতে হবে। এই হাসপাতাল সবাই তো স্বেচ্ছায় দিবে না,
কিছু জায়গা আছে এমন জায়গায় লোকের 1 কাঠা 2 কাঠা জায়গা বলে যে আমি এইটা দিলে আমি কোথায় যাব, তাদেরকেও জোর করে দিতে হবে, দিয়ে তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, যাতে এমন কম্পেনসেশন দিতে হবে তারা ওই টাকা পেয়ে একটা নতুন করে বাড়িটাই করতে পারে। সুতরাং মমতা যেটা বলছেন ওই জোর করে জমি নেওয়া যাবে না, বন্ধুর থেকে জমি নেবো না, তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গের কোনো শিল্প কারখানা হবে না, বা হয়ও নেই। 15 বছর কোনো নতুন শিল্প কারখানা হয়নি, যে কোনো শিল্প কারখানা ছিল সব উঠে গেছে, বন্ধ হয়ে গেছে আর কি। তো যাক, আমরা চাইছি যে আমরা রায়গঞ্জ জেলা সদর আমরা দলবদ্ধ হিসেবে যেভাবে আন্দোলন ঝাঁপিয়ে পড়ে করছিলাম, আমরা এখন দেখতে পাচ্ছি অলরেডি আমাদের যুব সমাজ এএমসি দাবিতে ঝাঁপিয়ে পড়ছে। চারদিকে ছেলেরা গণস্বাক্ষর করছে, ইডি করছে, অনেক সাধারণ মানুষও চাচ্ছেন। প্রত্যেকের মুখে একটাই আওয়াজ, রায়গঞ্জ এইমস চাই। ঘরে ঘরে আওয়াজ, পাড়ায় অলিতে গলিতে একটাই রায়গঞ্জে আওয়াজ হচ্ছে, এইমস চাই, এইমস চাই। সারা উত্তরবঙ্গ জুড়ে আলোড়ন সৃষ্টি হচ্ছে এইমস। ইন্দিমেন্টা নিশীথ প্রামাণিক বলছেন যে উনি যেখান থেকে ইলেক্টেড হচ্ছে, অর্থাৎ সিতাই সেখানটায়, সে সিতাইতে হলে তো আমাদের কল্যাণীতে অসুবিধাটা কোথায়? সিতাই একটা ব্যাকওয়ার্ড এলাকা, ওখানে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, কিন্তু ওইখানে এইমস হলে যে এইমসটা এমন জায়গায় করতে হবে যাতে সবার সুবিধা হয়। আর এই রায়গঞ্জটা এই উত্তরবঙ্গে একদম মধ্যস্থলে অবস্থিত, এখানটা হলে সবার ভালো হয়, সব সারা উত্তরবঙ্গের লোক খুশি হবে আর কি। পাশে বিহার আছে, বিহারের লোকের উপকৃত হবে, হ্যাঁ। বাংলাদেশের লোকেরাও এখানে ট্রিটমেন্ট করতে এখানে আসে, তারাও বেনিফিট পাবে। বাংলাদেশ, নেপালের লোকেরাও বেনিফিট পাবে আর কি, হ্যাঁ। যাক, আমরা চাইছি এইমসটা যাতে রায়গঞ্জ হোক। আমি ভারী চমৎকার কথা বললেন তপন কুমার চৌধুরী, জেলা সদর আন্দোলনের রূপকার। সেই সঙ্গে আমি আমাদের যে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর কাছে যাব। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এইমসের কথা ঘোষণার পরে, কল্যাণীতে উনি স্থাপন করবেন বলার পরে, তৎকালীন জোট সরকারের মন্ত্রী প্রমথনাথ রায় এবং মোহিত সেনগুপ্ত রায়গঞ্জের বিধায়ক হিসেবে মমতা ব্যানার্জির কাছে দেখা করতে গিয়েছিলেন পরপর 2 দিন, তিনি দেখা করেননি। আপনার কি মনে হয় যে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে মাইলেজ না দেওয়ার জন্য এটা করেছিলেন, নাকি কি ব্যাপার? মাইলেজ না করেছে 1 নম্বর। 2 নম্বর, তখন কি বলবে আমাদেরকে? জোট সরকার তো, আমরা গেছিলাম, আমরা একটু চার্জ করতাম, কেন আপনি বললেন, ঘোষণা করলেন যে রায়গঞ্জ হবে না, কল্যাণীতে হবে, সেই জন্য আমরা আমাদের সঙ্গে দেখা করেনি। আমরা বারে পিএসকে বলছিলাম, তখন বলল না, সময় দিতে পারবে না, 5 মিনিট সময় দেন, বলে মন্ত্রী আসছে, যেই আসুক বলছে হবে না। তখনই আমি প্রমথবাবুকে বললাম যে অভিসন্ধি ভাল না, উনি জমি নেবেন না, আর ওই জন্যই আজকে উনি বলছেন কল্যাণীতে করার জন্য। এক কথায় যে আজকে যে জিনিসটা আমাদের হওয়ার কথা ছিল, তপনবাবু ঠিক বললেন যে সে সময় প্রিয়রঞ্জন দাসপুরের সঙ্গে বুদ্ধবাবুর ভালো সম্পর্ক ছিল। প্রিয়দা যে সুস্থ থাকতেন, তা বুদ্ধবাবুর কাছে জমি টমি নিয়ে চালু করতে পারতেন। কপাল আমাদের খারাপ, এবং একমাত্র প্রিয়দাই ভাবছিল যে এইমসটা কী, এইমস গায়ে মাখে না মাথা মাখে, আমার ধারণাই ছিল না এইমসটা রায়গঞ্জে উত্তম জায়গায় হবে। আমাদের বলছিল প্রিয়দা যে আজকে শীতকালে আমরা চাকুলে, আমরা চাকল থেকে আসতাম, তখন তারাই গুনতো কটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, তা কতগুলো অ্যাম্বুলেন্স যাচ্ছে, সব মানুষ মারা ষড়যন্ত্র করে নিয়ে যাচ্ছে, লোকগুলো মরে যাবে, রাস্তা মরে যাবে, ঘটি বাটি বিক্রি নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু কেউ যাচ্ছে পিজিতে, কেউ যাচ্ছে বড় নার্সিংহোমে, মানুষ বাঁচবে না। এই বাঁচানোর জন্যই আমি কিন্তু মনমোহন সিংকে বলছিলাম যে আমাদের পিছিয়ে পড়া জেলা, উত্তরবঙ্গে বঞ্চিত এলাকা, আমার এলাকা একটা এইমস হাসপাতাল করা হোক, এবং সেটা আমাদের মনমোহন সিং প্রিয়দার কথা মতন আমাদের জেলায় একটা এইমস হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ক্যাবিনেটে পাস হয়েছিল। দুর্ভাগ্য বিষয়, সেই সময় প্রিয়দা অসুস্থ হয়ে পড়ে গেল, এবং বুদ্ধবাবুর সে সম্পর্ক খুব ভালো ছিল, মধুর সম্পর্ক ছিল, আমি দেখেছি। এবং যদি প্রিয়দা থাকতেন, তাহলে সেই সময় বুদ্ধবাবুকে বলে জমি তাড়াতাড়ি অধিগ্রহণ করে, আচ্ছা এইমস আমাদের হয়ে যেত, আমাদের কপালে নাই, তাই কী অবস্থা হয়েছে আমরা বুঝতে পারছি কি সবই ষড়যন্ত্র। এবং আজকে যেটা হয়েছে এইমস নিয়ে, সারা রায়গঞ্জ আমাদের জেলায় এইমস আমরা রায়গঞ্জে চাই, সেটা আওয়াজ উঠছে। এই আওয়াজটা যদি শেষ সময় উঠতে খুব ভালো হতো, আরও জল হতো। আমরা ঠিকই বলছি, তপন চৌধুরী দিবাধাম অক্লান্ত পরিশ্রম করে গত উত্তরবঙ্গ যে আন্দোলন করেছিলেন, কলকাতা গান্ধী মূর্তি পাদপথে নিয়ে গেছিলেন, সেই আন্দোলন এখন যেটা হচ্ছে ঘরে ঘরে এইমস, তখন মানুষ বুঝতে পারেনি এইমসটা নিয়ে চলে গেল কী হলো, মানুষ তখন বুঝতে পারেনি। কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে এইমসটা কী জিনিস ছিল, কী হলে আজকে আমাদের অর্থনৈতিক মজবুত হতো, আমার যোগাযোগ ব্যবস্থা উন্নত হতো, আমার ট্রেনের যোগাযোগ, এয়ারের যোগাযোগ সমস্ত উন্নত হতো।
বেকার সমস্যা অনেকাংশে দূর হতো। সেই জিনিসটা আজকে আমরা পদে পদে বঞ্চিত হচ্ছি, লঙ্ঘিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আমাদের বঞ্চনা, উত্তরবঙ্গের বঞ্চনা, উত্তর দিনাজপুর জেলার বঞ্চনা, রায়গঞ্জবাসীর বঞ্চনা হারে হারে বুঝতে পারছে। এই বঞ্চনাকে প্রলেপ দেওয়ার জন্যেই আজকে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছে যে বিজেপির জন্য আজকে এরা চলে গিয়েছে। সেই জন্য বিভিন্ন নির্বাচনে বর্বর তাবড়তোপ নেতারা, কখন নাড্ডা সাহেব বলে, কখনো আজকে অমিত শাহ বলে এইমস আমরা করব উত্তরবঙ্গে, কোথায় করবো বলে না, এবারে খেলে বলছে রায়গঞ্জে করব এইমস। এবং এইমস মানে বারে বারে বলছে, প্রত্যেক ইলেকশনে বলছে এইমসের নামে মানুষের আবেগ, সে আবেগটাকে তুলে ধরার চেষ্টা করছে। সেই জন্য আমরা আজকে লক্ষ্য করছি যে এইমসের ব্যাপারে রায়গঞ্জের এমপি চুপ করে আছে, রায়গঞ্জের বিধায়ক চুপ করে আছে, হেমতাবাদের বিধায়ক চুপ করে আছে, আজ আওয়াজ তুলতে পারছে না। যে উত্তর কুচবিহারে আওয়াজ তুলছে, সে আওয়াজটা কিন্তু আমাদের রায়গঞ্জের সাংসদ তুলতে পারছে না, সে আওয়াজ কিন্তু রায়গঞ্জের বিধায়ক তুলতে পারছে না। যে আওয়াজটা খুবই দরকার ছিল, রায়গঞ্জের সেন্টিমেন্ট, রায়গঞ্জের আবেগ। রায়গঞ্জ আমরা এইমস চাই, রায়গঞ্জ আমাদের ক্যাবিনেটে পাস করা জায়গা, এই ক্যাবিনেটে পাস করা জায়গা রায়গঞ্জে এইমস করতেই হবে। এই জোরালো দাবি রায়গঞ্জ তুলে আসতে হবে, তবেই দেখবেন রায়গঞ্জে এইমস হবে। তপনবাবু যেমন জোরালো দাবি করেছিলেন জেলা ভাগ চাইনি উনি, হেডকোয়ার্টার চেয়েছিলেন, যত অহংকার ছিলেন সরকার বললেন হেডকোয়ার্টার করা যাবে না, জেলা ভাগটাই হয়েছে। তো তার দুর্বার যে আন্দোলন ছিল তপনবাবু, সেই আন্দোলনের মতো ঝাঁপিয়ে পড়তে হবে রায়গঞ্জ সমস্ত মানুষের এলাকা, তাহলে হবে দেখবেন যে আজকে হার মানবে এবং রায়গঞ্জে এইমস হবে। সেই জন্য এইমসটা খুব জরুরি। কিন্তু আজকে আমরা শুনতে পাচ্ছি, আবারও বলছি, যে আজকে রোববার দিন মিছিল ছিল একটা, সেই মিছিলটা কিন্তু করতে দেওয়া হচ্ছে না শুনলাম, এবং সেটা সই ঝঙ্গের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই সরকারও চায় না এই ধরনের মিছিল হোক, আন্দোলন হোক। তাই আমরা খুব চিন্তিত, কদ্দূর হবে কী বৃত্তান্ত সবই দেখবে আগামীতে রায়গঞ্জে কি হচ্ছে। এইমস আমরা চাই, এইমস করতে হবে, এই দাবি আমাদের জোরালো দাবি। খুব সুন্দর। এবারে আপনি বলছেন যে সাংসদ বিধায়করা বিজেপি দলের হয়েও তারা চুপ করে আছেন। আপনার কি মনে হয় যে আবার কি ধরনের আন্দোলন, মানে রায়গঞ্জে এইমস হাসপাতাল করতে গেলে যে পরিমাণ তথ্য নিয়ে যাওয়া উচিত মানে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, সেই তথ্যগুলো নিয়ে যদি তুলে ধরা যায়, আপনি বললেন যে একটু আগে যে আপনি নিজে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি করবেন, আপনার কি মনে হয় যে এই যে রায়গঞ্জে সমস্ত তথ্য একদম ডেট বাই ডেট তুলে নিয়ে চিঠি, সংসদ চিঠি, সরকারের চিঠি দেওয়া, সেই চিঠির তথ্য সহ করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ইমিডিয়েট আগামী সপ্তাহে আমরা তুলে ধরবো, যাতে উনি বুঝতে পারেন এইমসটা কতদূর হয়েছিল, জায়গাটা হয়েছিল উনি বুঝতে পারলে হবে। এবং উনি হয়তো যদি মনে করেন রায়গঞ্জ এইমস করব, যদি মনে করেন না ভাতা আমি দেবো না, করবো এইমস, তাহলে মনে করেন রায়গঞ্জ এইমস ওই চিঠির প্রক্রিয়াতে এইমসটা তুলে ধরবো। কোন দিন কোন খবর আসছিল, কোন দিন হচ্ছিল, সব আমার মেমো নম্বর আছে, সব চিঠি আছে, অফিসিয়াল চিঠি সহকারে একটা কপি ফর্ম করে কপি করে সেই কপিটা আমি পাঠাবো আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমি এই নেক্সট উইকেই পাঠাবো। খুব সুন্দর। এবারে আমরা চলে যাব তপনবাবুর কাছে। তপনবাবু একটু আগে বললেন যে রায়গঞ্জে এইমসের ধাঁচের হাসপাতাল বা এইমস হাসপাতাল গড়ার জন্য যে রকম উদ্যোগ প্রয়োজন তা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, কারণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন যে তার মেখলিগঞ্জে তিনি একটা হাসপাতাল গড়বেন। এবারে যদি তাই হয়, কোচবিহার জেলাতে যদি হাসপাতাল হয়, তাহলে এই যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে ধামাচাপা দেওয়ার জন্য, যেটা মোহিতবাবু বললেন যে ধামাচাপা দেওয়ার জন্য ইতিমধ্যেই যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে। তার মানে কি আমরা ধরে নেব যে বর্তমান যে সরকার ক্ষমতায় এসছে বা আগের যে তৃণমূলের সরকার ছিল সেই সরকাররা কি একই পথে চলছে নাকি না বিষয়টা অন্যরকম? তো সেই ব্যাপারে প্রতিক্রিয়া জানবো আমরা তপন কুমার চৌধুরীর কাছে। আমি ঠিক জানি না যে এরকম ওই মিছিলটাও করতে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে কি। হ্যাঁ, যদি বন্ধ করে দেওয়া হয়ে থাকে তা খুব অন্যায়। কারণ একটা মানুষের মিছিল করার গণতান্ত্রিক অধিকার, এটা সেই অধিকারটা খর্ব করা ঠিক না। আমরা তো কোনো রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছি না। আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবা ভালো না, আমরা কোনো একটা দাবি করতেই পারি।
সে উনি দাবি শুনুন বা না শুনুন, ওনাকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী বা কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি রাখতেই পারি, তার জন্য আমরা আন্দোলন করতে পারি, তার আমরা গণস্বাক্ষর সংগ্রহ করতে পারি। এটা তো আমাদের অধিকার, এটা আমাদের সংবিধানের স্বীকৃত অধিকার। সেই অধিকার যদি তাদের ধরে নেব আমাদের এটা তো অঘোষিত সে জরুরি অবস্থা আবার জারি হয়ে গেল আর কি, এটা ঠিক না। ভালো, এবারে আমরা শেষ প্রশ্নে চলে যাব। আমরা আলোচনার অন্তিম লগ্নে পৌঁছে গেছি। আমরা চলে যাব আবার মোহিত সেনগুপ্ত মহাশয়ের কাছে। মোহিত সেনগুপ্তর কাছে জানতে চাইব যে আপনি যখন এইমসটা যখন স্থানান্তর হয়ে গেল, সেই সময় পানিশালাতে একটা মিছিল করেছে, মিটিংয়ের আয়োজন করেছিলেন দীপা দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য এবং উত্তরবঙ্গের বিভিন্ন নেতারা। সেই সময়ে যে আন্দোলনটা পরে কেন দানা বাঁধলো না, মানে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটাকে তিনি রুখে দিয়েছিলেন, কল্যাণীর থেকে তার সিদ্ধান্ত থেকে সরলেন না? মানে এটা কি মনে হয় যে কংগ্রেস বেশি মাইলেজ যেটা যাবে, একটু আগে বললাম যে কংগ্রেসের গুরুত্ব বাড়বে, সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি? দীপা দাসমুন্সীর নেতৃত্বে যে দুর্ভাগ্যত আন্দোলন চলছিল সারা উত্তরবঙ্গ জুড়ে, সেই আন্দোলনের শেষ প্রক্রিয়ায় আমরা পানিশালা একটা বড় ঐতিহাসিক মিটিং করছিলাম। সেই মিটিংয়ে আমাদের প্রদেশ প্রেসিডেন্ট তখনকার দিনে প্রদীপ ভট্টাচার্য ছিলেন, আমাদের কেন্দ্রের মধ্যে হাবু হাসেন খান চৌধুরী আসছিলেন, আরও নেতৃত্ব আসছিলেন, বিহার থেকে এমপি আসছিলেন যে আমরা এখানে এমপি চাই, এইমস চাই। বিহার একটা মিটিং হয়েছিল। তারপরে সিদ্ধান্ত হলো সেই মিটিংয়ে যে আমরা গান্ধীমূর্তি পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ অনশন করব, এবং যারা জমিতে ইচ্ছুক তাদেরকে নিয়ে যাব, আমরা মুখ্যমন্ত্রী পাঠাবো, তার জমিতে ইচ্ছুক, এবং যা জমি বিনা বছর দিলেও নেবে, টাকা দিলেও নেবে, কে তারা জমি দিবে। সেই মানুষগুলো বুকের মধ্যে প্ল্যাকার্ড ছাড়িয়ে কলকাতা গিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তখনকার দিনে মুখ্যমন্ত্রী দেখা করেন নাই, এবং সেখানে আন্দোলন হয়েছিল, আলোচনা হয়েছিল, তার তো কিছু হয়নি। এবং তখন কেন্দ্রের ছাড়পত্র দিয়ে দিচ্ছে অলরেডি, ওখানে কল্যাণীতে হবে এইমস। দুঃখ লাগে কি জানেন তো, আমি যেন কল্যাণী যাই, পাশে এইমসে দাঁড়িয়ে থেকে আমার বুকে ব্যথা লাগে, বুকে ব্যথা লাগে। মুখের গাছটা কেড়ে নিয়ে গেছে আমাদের কাছ থেকে এই এইমস। সেই এইমসটা আমাদের মুখের গাছটা কেড়ে নিয়েছে। সামনে যাই যখন দেখছি দাঁড়িয়ে থাকে বিল্ডিং দেখি। আমার দুর্ভাগ্য আমাদের এইমসে রায়গঞ্জে হয়নি। জানি না কত কী হবে, তবে লড়াই করলে দীর্ঘদিন লড়াই করা যায়। তাহলে এইমস করতে হলে, উত্তরবঙ্গে এইমস করতে হলে রায়গঞ্জেই করতে হবে। খুব সুন্দর, ভারী চমৎকার কথা বললেন। এবারে আমরা শেষ প্রশ্নে চলে যাব তপন কুমার চৌধুরীর কাছে। তপনবাবুকে জানতে চাইব, এই রায়গঞ্জে এইমস হাসপাতাল স্থাপনের জন্য দুটি বণিক সংগঠন, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন স্বতঃস্ফূর্তভাবে নেমে পড়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল অরাজনৈতিক ব্যানারে অংশ নিচ্ছে, এবং যুব সমাজকে আপনি একটু আগেই অভিনন্দন জানিয়েছেন। এইবারে কি বলবেন যে এই আন্দোলন যদি আপনার যে জেলা ভাগের আন্দোলন বা জেলা সদর আন্দোলনে যে আপনারা উদ্যোগ নিয়েছিলেন, এই ধাঁচে গণতান্ত্রিক উপায়ে যদি চলতে থাকে, সেই ক্ষেত্রে কি রাজ্য এবং কেন্দ্র সরকারকে বাধ্য হবে রায়গঞ্জের যে জন্য ঘোষিত এইমস হাসপাতাল তৈরি করার জন্য? কি বলবেন? আমি প্রশ্ন করে বলি, এটা অপ্রাসঙ্গিক হলেও বলতে হচ্ছে আমাকে একটা জ্বলন্ত একটা এক্সাম্পল দেওয়ার জন্য। আমার বন্ধু এবং আমার সাথী মিহির সেনগুপ্ত, ভালো নাম প্রবাল সেনগুপ্ত, আমাদের সেই মাঠে মাঠে পত্রিকার সুব্রত সেনগুপ্তর ছোটো ভাই। আর 10 দিন আগে বাড়িতে বাথরুমে পড়ে যায়, মাথায় একটু চোট লাগে আর কি, চোটে ব্লিডিং হয়। ব্লিডিং হওয়ার পরে সকালবেলা ওনাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে তো এখানে আমরা বলি মেডিকেল কলেজ পেয়েছি, আমরা এইমস পাইনি, মেডিকেল কলেজ পেয়েছি আর কি। মমতা ভাই প্রায় বলেন এইমস হয়নি, মেডিকেল কলেজ করে দেওয়া হয়েছে আর কি। সেই মেডিকেল কলেজের যে কী করুণ কাহিনী, সেটা সামান্য একটু বলছে আর কি। তা মাথায় একটা সামান্য একটা স্টিচ করে দিয়ে একটা টেট ভ্যাং ইঞ্জেকশন দিয়ে ওকে ছেড়ে দেওয়া হলো আর কি। সকাল 8-9টার সময় তাই আউটডোরে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হলো। বেলা 3-4টা নাগাদ ওর শারীরিক কন্ডিশন খুব খারাপ হলো। পরে ওকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তখন যে কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন, তিনি বললেন আমাদের মারাত্মক ভুল হয়ে গেছে, সকালবেলায় এই জায়গাটা সিটি স্ক্যান করতে হতো, মাথায় তো রক্ত জমে আছে।
তা তারপরে সেই এমন পর্যায়ে চলে গেল, ঠিক প্রপার ডায়াগনোসিস না হওয়ার জন্য একটা জলজান্ত ছেলে, আমার সাথী, এইরকম আমার এইরকম আমার এই প্রবল সেনগুপ্ত বা ভি সেনগুপ্তের মতো এরকম মানুষ, রায়গঞ্জের মানুষ বা জেলার মানুষ প্রতিদিন এই আমাদের সেই মেডিকেল কলেজ নামে যে একটা কি বলবো একটা ধ্বজা করা হয়েছে, সেখানে বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে আর কি। বলেছে না? ও মারা গেছে, বলছে মাথায় চোট লাগছে, কিচ্ছু না, স্ক্যান, ওরা বলছে সিটি স্ক্যান, ওর না সিটি স্ক্যান করতে হবে না। তো এইরকম তারপরে যে দেখে পেশেন্ট পার্টির লোকজন বেশি আছে, এই হয় মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছে, না মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছে এখানকার ডাক্তার। কারণ এখানে মেডিকেল কলেজে যা সিনিয়র ডাক্তার থাকেই না, মাসে একদিনও ডাক্তার মানে হাসপাতালে থাকে না। জুনিয়র ডাক্তার যারা কেবল মানে মানে শিক্ষানবিশ, যাদের কোনো ডান বা জ্ঞান নেই, তাদেরকে দিয়ে এই সমস্ত পেশেন্টগুলো দেখাশোনা হচ্ছে। আর যার ফলে এখানে যারা চিকিৎসার জন্য আসছেন, অধিকাংশ লোক মৃত অবস্থা সুস্থ হয়ে বা পেশেন্ট হয়ে আসছে, মৃতদেহ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এই তো যে আমাদের এইমস না থাকার জন্য মেডিকেল কলেজ পেলাম, আমার এই অবস্থা। এখনও আমাদের এখানে মানে ভালো চিকিৎসার জন্য আমাদের লোকদেরকে এখনও, আগে তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যেতাম, এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অবস্থা আরও শোচনীয়। ওখানে ডাক্তার নাই, যন্ত্রপাতি নাই, কিচ্ছু নেই, স্টাফ নাই। এখন আমাদের সবাইকে ছুটতে হচ্ছে হয় হায়দ্রাবাদ, না হয় ব্যাঙ্গালোর, নাহলেও ভুবনেশ্বর এইমসে আর কি। ভুবনেশ্বর এইমসে একটু কম পয়সা হয়, ভুবনেশ্বর এইমসে ভালো হচ্ছে, কিন্তু কল্যাণী এইমসে এখনও পরিকাঠামো সেরকম তৈরি হয়নি। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এইখানে যে সবার কি পয়সা আছে, সবার কি লোকজন, পয়সা থাকলে তো হবে না, লোকও তো চাই। মানে একটা পেশেন্টকে আমার টাকা আছে, কিন্তু আমার কে নিয়ে যাবে? আমি যদি হায়দ্রাবাদে যাই আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে, আমি যদি ব্যাঙ্গালোরে যাই ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে, বা ট্রেনের সঙ্গে টিকিট রিজার্ভেশন পাবো না, বা এয়ারপোর্ট কাছে নাই। আর এয়ারপোর্টে এখন তো জানেন যে এখন যে ফ্লাইটের ভাড়া 4,500 টাকা ছিল, আর 16,000 টাকা করে দিয়েছে। সবার পক্ষে তো একটা পেশেন্ট নিয়ে গেলে তো হবে, পেশেন্ট দুটো লোককে নিয়ে যেতে হবে, বা এই একটা ট্রিটমেন্ট করতে গেলে এখন লোককে বাড়িঘর বিক্রি করে দিতে হচ্ছে আর কি। এই তো আমরা আজ স্বাধীনতার 7 দশক পরে আমাদের এই হাল। আমাদের স্বাস্থ্য পরিষেবায় দিনকে দিন তলানিতে ঠেকে যাচ্ছে, আমাদের কোনো উন্নতি হলো না। তার যোগাযোগ ব্যবস্থা দেখেন, এই দিল্লির ট্রেন, আগে আমাদের দড়ির ট্রেন ছিল, এখন দেখেন আমাদের একটা সাপ্তাহিক এমন ট্রেন দিল যেখানে দিল্লি যেতে লাগে, আগে ওই সীমাঞ্চলে এসে রাখতো সে 28 ঘন্টায়, এটা 36 ঘন্টা রাখছে আর কি। গোটা বিহার ইভি ঘুরে যাচ্ছে আর কি, তাও সপ্তাহে একদিন। তারপরে দেখেন এই যে আমাদের কি বলবো, সেই রাধিকাপুর শিলিগুড়ি ডেমু ট্রেন, শিলিগুড়িতে কখন পৌঁছাবে কোনো ঠিক নাই। আমি প্রায় কিষানগঞ্জ থেকে রাজধানী এক্সপ্রেস বা অন্য দূরপাল্লার ট্রেনগুলো ধরি, আমার কষ্ট হয়। আমি 10টার সময় ঢুকে দেখি 9:30 ডেমু ঢুকে 11:30 পর্যন্ত ডেমু দাঁড়িয়ে আছে কিষানগঞ্জ স্টেশনে, সিগন্যাল পায় না শিলিগুড়ি যাবে জন্য। আবার রাত্রিবেলায় যখন আমি আমার মেয়েকে নিয়ে শিলিগুড়িতে ফিরছি, মেয়ে বলছেন না বাবা ট্রেনে যেও না, ট্রেনের সময় লাগবে। আমি না ট্রেন সময় লাগবে না। ট্রেনে উঠে দেখি বাগডোর এখনো দাঁড়িয়ে আছে 8 ঘন্টা, তারপরে কিষানগঞ্জ এখানে দাঁড়িয়ে আছে, কিষানগঞ্জ স্টেশন ঢুকতেই দিচ্ছে না। তা আমি তো মানে রেলের মেম্বার ছিলাম, জেডআরসিসি মেম্বার, আমি সঙ্গে সঙ্গে জেএল ম্যানেজারকে, চিফ কমার্শিয়াল ম্যানেজারকে, ডিভিশনাল রেলের ম্যানেজারকে, ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারকে, সিনিয়র ডিসিএমকে মেল করলাম যে এখানটা ট্রেনটাকে এইভাবে দাঁড় করে রেখে দিচ্ছে। আমার মেলটা পাওয়ার 5 মিনিটের মধ্যে সেই ট্রেনটা একদম ঊর্ধ্বশ্বাসে ছুটলো। তারপর আমার মেয়ে বলছে বাবা দেখো তো, এই যে আমাদের যে টাইমে আর কি বলছো পৌঁছাবে, তার 1-1.5 ঘন্টা পরে রায়গঞ্জে আসলাম। তাও সেদিন 10:30 ঢুকলাম, অন্য দিন তো কালকে দেখলাম 11:30, কোনো দিন 11:15, কোনো দিন 12টা ঢুকছে আর কি। আর সে ওই বিকেল 5:30টায় যে ডেমুটা, ইন্টারসিটি ডেমুটা, সেই যেখানে 10টায় পৌঁছানোর কথা, কোনো দিন 12টায় শিলিগুড়িতে পৌঁছাচ্ছে না। 12টার সময় যদি শিলিগুড়িতে পৌঁছায় যায়, কেউ যদি ছেলেমেয়েদের নিয়ে যায়, তার 12টার পর কোথায় যাবে? 50 টাকা টোটো ভাড়া, 200, 300, 500 টাকা চেয়ে বলবে। বা সিকিউরিটি ম্যাটার আছে। আমরা এত মানে মানে যোগাযোগ ক্ষেত্রে তারপর কলকাতায় বা দেখেন 10 বছরের স্টেশন বালুঘাট, সেখান থেকে 3টা কলকাতার ট্রেন, আমাদের 2টো মাত্র ট্রেন, আমরা শিয়ালদা ট্রেন আজও পেলাম না। তারপরে আমাদের ট্রেনে আপনি পেশেন্ট নিয়ে কলকাতা যাবেন, কোনো ট্রেনে টিকিট পাবেন না, পাবেন হাওড়া, না পাবেন রাধিকাপুরে, কোনো ট্রেনে টিকিট পাওয়া যায় না। আমাদের শিয়ালদা ট্রেন ইমিডিয়েট দরকার, হচ্ছে না ট্রেন।
আমাদের রায়গঞ্জ ডালখোলা রেলপথটা কাজটা বন্ধ হয়ে আছে, মমতা জমি দেয় নেই। কালিয়াপুর আমাদের সৌভাগ্য কি এই যে জমি অধিগ্রহণ কাজ শুরু হয়েছে আর কি। এইটা স্কিমটা মমতা ব্যানার্জি স্যাংশন করছেন, আর মমতা ব্যানার্জি যখন চলে গেলেন উনি জমিটা উনি পূর্ববর্তী থাকাকালীন জমি আটকে ফাইলটা আটকে রাখলেন, দিব না। এই কালিয়াপুর জমি দিলেন না, রায়গঞ্জ ডালখোলা জমি দিলেন না। সত্যি তাই। আমরা শুনলাম তপন কুমার চৌধুরী এবং মোহিত সেনগুপ্ত মহাশয়ের কাছ থেকে, তাদের কথা শুনে আমরা বুঝতে পারলাম রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে মেডিকেল কলেজ ও হাসপাতাল করা হয়েছিল তা কাজে আসে না রোগীদের। এখনও পর্যন্ত রোগী মারা যাচ্ছেন। মিলনপাড়ার প্রবাল সেনগুপ্ত তার জ্বলন্ত উদাহরণ। তাই এমন মেডিকেল কলেজ ও হাসপাতাল দিয়ে নিরক্ষরতা দূরীকরণের মতন সাময়িক চিকিৎসা হবে, ফার্স্ট এইড ট্রিটমেন্ট হবে, কিন্তু এইমসটা যে কতটা জরুরি তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রায়গঞ্জের মানুষ। তাই তারা আন্দোলনমুখী হয়ে উঠেছেন। ইতিমধ্যেই রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অরাজনৈতিক ব্যানারে আন্দোলন শুরু করেছেন। আজ রায়গঞ্জের ঘড়িমোড়ে সই সংগ্রহ অভিযান শুরু হলো। পুরোপুরি গণতান্ত্রিক উপায়ে যে আন্দোলন করছেন রায়গঞ্জের মানুষ, সেই ক্ষেত্রে আগামী দিনে এইমসের সম্ভাবনা যে আরও দৃঢ় হচ্ছে, আরও গাঢ় হচ্ছে, তা রায়গঞ্জের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন। এখন শেষমেশ কোথায় হয় এইমস হাসপাতাল তা বলবে সময়। নমস্কার।